সংবিধান সংস্কার কমিশন করে কি সংবিধান পরিবর্তন হচ্ছে নাকি প্রচলিত নিয়ম অনুযায়ী আগে যেভাবে হতো সেভাবে হচ্ছে? আরেকটি অধ্যাদেশের বিষয়টি নিয়ে যদি আপনার পর্যালোচনা একটু বলেন। 133টি ধন্যবাদ। জুলাই জাতীয় সনদ যেটা গ্রহণ করা হয়েছে সেইখানে অনেকগুলি ইস্যুতে ঐক্যমত্য হয়েছে, আবার অনেকগুলি ইস্যুতে ঐক্যমত্য হয়নি। নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, এবং নোট অফ ডিসেন্টে ওই দেখবেন জুলাই জাতীয় সনদের নিচে লেখা আছে, দলের ক্রমিক সংখ্যা আছে 1-2 করে, সেখানে কোন কোন দল হলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, ভিন্নমত প্রকাশ করেছে, এটা বাতিল করার জন্য বলেছে, এগুলি সব কিছু এখানে হলো বলা আছে। ফলে আমরা যে আমরা এই আলোচনা ঐক্যমত্য কমিশনের আলোচনায় ছিলাম, কমিউনিস্ট পার্টি এবং আমাদের আরও তিনটা বামপন্থী দল। আমরা কিন্তু ঐক্যমত্য কমিশনে প্রথম দিন যেদিন প্রফেসর ইউনূস বক্তৃতা দিয়েছেন, উনি বলেছেন যেই সব বিষয়গুলিতে ঐক্যমত্য হবে শুধুমাত্র সেই বিষয়গুলি হলো গ্রহণ করা হবে, আর যেগুলি হচ্ছে হলো আপনার নোট অফ ডিসেন্ট থাকবে সেগুলি দল নির্বাচনে অংশগ্রহণ করার সময় জনগণ যদি তাদের ম্যান্ডেট দেয় তারা তাদের মতো করেও সেগুলি করবে। তো এখন বিএনপির কাছে সুযোগ আসছে ঐক্যমত্য কমিশনে যেগুলি সর্বসম্মতভাবে গৃহীত হয়েছিল সেইগুলির উপরে আপনার সিদ্ধান্ত গ্রহণ করার। আর যেগুলি মানে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে, যেমন উচ্চকক্ষ বিষয়ে নোট অফ ডিসেন্ট আমাদেরও আছে, আমরা তো উচ্চকক্ষ চাই না বলে আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম, আর ওনারা দিয়েছিলেন যে কিভাবে উচ্চকক্ষ গঠিত হবে সেই বিষয়ে সেই নোট অফ ডিসেন্ট আছে। তো আমার মনে হয় যে সংবিধানে 142 ধারা যেটা গণভোটের যে বিষয়গুলি আছে, এই যে গণভোটটা হলো সেই গণভোটটা কিন্তু আমরা অপ্রয়োজনীয় বলেছিলাম। কারণ হচ্ছে এই গণভোটে সাংবিধানিকভাবে এটাকে হলো লিগালাইজ করা যায় নাই, শুধু জনগণের অভিপ্রায় বলে এই অধ্যাদেশটা দেওয়া হয়েছিল, বা প্রেসিডেন্ট অর্ডার বা যে কোনো একটা কিছু দেওয়া হয়েছিল। ফলে আমরা মনে করি যে এই সংসদেই সেই বিষয়গুলি উত্থাপন করা হোক, এবং যেগুলিতে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলি তারা তাদের মতো করে উত্থাপন করা হোক, এবং সেইগুলি কাঠামোগত পরিবর্তন হলে গণভোট লাগে, সংসদের 142 ধারা ইয়ে করে সেইটা ফিরে এনে তারপর একটা গণভোট করা হোক। সেই প্রক্রিয়া পার্লামেন্টে যে প্রক্রিয়া যায় সেই প্রক্রিয়াতেই যেতে হবে। আমরা ঐক্যমত্য কমিশনে কেন গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম যে একটা মানে যেমন ধরেন 90 সালে 3 জোটের রূপরেখা তৈরি হয়েছিল, সেটার কোনো আইনগত ভিত্তি ছিল না। আইনগত ভিত্তি আমি বলতেছি যে এইটা 3টা দল বসে কোনো একটা জায়গায় বসে স্বাক্ষর করে ফেলছে। কিন্তু এই যে আমার বক্তৃতা আমি বলেছিলাম যে এই যে আমরা ঐক্যমত্য পোষণ করেছি সেই ঐক্যমত্যগুলি থাকবে, আর এইটার সাক্ষী থাকবে 18 কোটি জনগণ। ফলে কেউ যদি নির্বাচিত হওয়ার পর এগুলি না মানে তাকে হচ্ছে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো আমি বিএনপি জয়লাভ করেছে এবং 2/3 মেজরিটি তার কাছে আছে, অন্যের কাছে তাকে যাইতে হবে না সংবিধান পরিবর্তন করার জন্য। ফলে যেই বিষয়গুলি জনগণের দীর্ঘ আকাঙ্ক্ষা সেই বিষয়গুলি সংবিধানে গৃহীত হবে, এবং অবশ্যই যদি উচ্চকক্ষ করা হয় তাহলে সেই যারা সংসদে আছে সংসদের বাইরে আছে, এখানে একটা কথা কিন্তু আমি, সবাই বলছেন সংসদ হবে সমস্ত কিছু কেন্দ্রবিন্দু, সমস্ত কিছু কেন্দ্রবিন্দু কি হবে ঠিকই, কিন্তু যারা সংসদের বাইরে আছে, সমাজের অনেক মানুষই সংসদের বাইরে আছে, আপনার যারা প্রান্তিক জনগোষ্ঠী প্রায় 6 কোটি মানুষ, তাদের তো কোনো একজনও সাংসদ তাদের নাই। তো তারা কি করবে? তারা কিভাবে তাদের বলবে? এইটা মানে বিএনপি যখন বিরোধী দলে ছিল তখন তারা সংসদও ছিল, রাজপথেও ছিল। হ্যাঁ, আমরা বলতে চাই, কমিউনিস্ট পার্টির পক্ষে বলতে চাই, আপনার সংসদে জনগণের জন্য কাজ করেন, আমাদের সমর্থন দিব। যেমন আমরা বিএনপি এসে 10,000 টাকা মওকুফ করে দিয়েছে কৃষকদের, উই অ্যাপ্রিসিয়েটেড ইট। দীর্ঘদিন ধরে আমরা এই 10,000 টাকা ঋণ মওকুফ করার জন্য বলেছি, এবং বিএনপি এটা করেছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি। ফ্যামিলি কার্ডও আমরা অ্যাপ্রিসিয়েট করি, হেলথ কার্ডও আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমরা আরেকটা কি কার্ড নিয়ে আসে, হ্যাঁ, কৃষক কার্ড, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এই সব জায়গায় যে দুর্নীতি হচ্ছে বা দুর্নীতি হবে সেইটাকে প্রতিরোধ করতে হবে। আরেকটা কথা বলি, খাল খননের যে কর্মসূচিটা তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন এবং বৃক্ষরোপণের যে কর্মসূচি ঘোষণা করেছেন, খাল খননের ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে আমরা সবাই জানি যে আমাদের প্রথম জরিপ হচ্ছে সিএস জরিপ, ব্রিটিশ আমলে হয়েছিল। সেই সিএস জরিপে আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। যেখানে খাল, নদী, জলাশয় আছে সেগুলি চিহ্নিত করতে হবে, এবং এইগুলি যারা অবৈধ দখল করে আছে তাদেরকে উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ করতে না পারলে জনগণের সামনে এটা উন্মোচিত করতে হবে কারা খাল, নদী এবং জলাশয় দখল করে আছে।
এইটা যদি করতে পারে, তারেক রহমান ইতিহাসের বুকে একবার স্বর্ণাক্ষর লিখিত থাকবে তার নাম, এই দখলদারকে যদি তারা উচ্ছেদ করতে পারে। সুতরাং আমি এই কথা বলছি, সংস্কারটা কিন্তু অসম্পূর্ণ থেকে গেছে। আপনি অনেকগুলি সংস্কার, 13টা রিপোর্ট হয়েছে, শুধু একটা রিপোর্টের উপর আপনি আলোচনা করেছেন, সেটা হচ্ছে সংবিধান বিষয়ক। কিন্তু অন্যান্য যে রিপোর্ট, মানুষের জীবন মানের পরিবর্তন যে রিপোর্টগুলি ছিল, নারীদের উপরে, শ্রমিকের উপরে, স্বাস্থ্যের উপরে, সেইগুলি তো আপনি কিছু করেন নাই। ওই সংস্কার রিপোর্টগুলি আপনি দেখেন, সেই সংস্কার রিপোর্ট থেকেও আপনি গ্রহণ করেন, করে সংসদে সেগুলি নিয়ে আলোচনা করেন। আমাদের মূল কথা কি? আমাদের মূল কথা হচ্ছে, আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের মাথাপিছু আয় অনেক বেড়েছে, প্রায় $3000 এখন। কিন্তু এই মাথাপিছু আয় বাড়ানোর জন্য যারা অবদান রেখেছে, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, প্রবাসী মানুষ, তারপরে হচ্ছে হলো আপনার আরও যারা মেহনতি মানুষ, তাদের ভাগ্যের তো পরিবর্তন আপনাকে করতে হবে, তাদের যে এই অবস্থার পরিবর্তন করতে হবে। শুধু সংবিধানে দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 টার্মের বেশি হলো দলীয় আর প্রধানমন্ত্রী একসঙ্গে থাকতে পারবে না, এইগুলি দিয়ে মানুষের পেট ভরবে না ভাই। মানুষের জন্য দরকার তার যাতে জীবন মানের পরিবর্তন ঘটে। সেই জীবন মানের পরিবর্তন ঘটানোর জন্য সংস্কার যে কর্মসূচি, সেই কর্মসূচি আপনার পাশ করাইতে হবে। সেই পার্লামেন্টের কাছে মানুষের এইটাই হলো প্রত্যাশা। যদি এই পার্লামেন্ট জনমুখী না হয়, তাহলে যতই আপনি বলেন যে কেন্দ্রবিন্দু হবে, আসলে রাজপথই থাকবে হচ্ছে হলো মূল জায়গা। রাজপথেই ফয়সালা হবে। যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে আপনি যান, তবে জনগণ রাজপথেই ফয়সালা করবে। প্রতিবারই রাজপথে, 90 সালে করেছে, 24 সালে করেছে, আবার একটা কোনো এক সালে প্রতি 20 বছর পর পর বাংলাদেশে এরকম গণ অভ্যুত্থান হয়, বা 30 বছর পর পর বাংলাদেশে এরকম একটা গণ অভ্যুত্থান হয়। সুতরাং আপনি হিসাব করে দেখলেন যে 71 থেকে শুরু করলে 30 বছর পর পর আমরা গণ অভ্যুত্থানে অভ্যস্ত হয়ে পড়েছি। সুতরাং যদি জনগণের স্বার্থের পক্ষে না থাকে সরকার, তাহলে সেই সরকারের বিরুদ্ধে মানুষ অবশ্যই আবার বিক্ষুব্ধ হবে, আবার তার খুব রাজপথে প্রকাশ করবে। আপনি যতই কেন্দ্রবিন্দু বানান, কেন্দ্রবিন্দু থাকবে না। আর কেন্দ্রবিন্দু কাদের হবে? আমি এখনো সেই পরিসংখ্যানটা দেখি নাই, কিন্তু গত সংসদে 70% ছিল ব্যবসায়ীদের। আমরা কি ব্যবসায়ীদের কাছে আমাদের দেশ বিকায় দিব? তারা 6 লক্ষ কোটি টাকা হলো ব্যাংক থেকে লুটপাট করে নিয়ে যাবে। এই যে বিদেশে বড় বড় ধনী হচ্ছে, এই যে সিঙ্গাপুরে 40 নম্বর ধনী হচ্ছে, কাদের টাকায়? বাংলাদেশ থেকে টাকা নিয়ে গেছে হলো সিঙ্গাপুরে, বৈধ হোক আর অবৈধভাবে যেই হোক। এসালম সাহেব যে হোটেল করলেন, বাংলাদেশ ব্যাংকে তো কোনো পারমিশন নাই। সামিট গ্রুপে তাও পারমিশন আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকে তো তাও পারমিশন নাই। বিনা পারমিশনে বাংলাদেশের সমস্ত টাকা নিয়ে যাবে। 9টা ব্যাংক এগুলো ফোকলা করে দিয়েছে হলো এসালম। এই টাকা আপনি ফেরত আনবেন না? তারেক রহমানের প্রথম এবং প্রধান কাজ হবে এই যে বিদেশে আমাদের সম্পদ পাচার হয়ে গেছে, সেইগুলি দেশে ফিরে আনা। আরেকটা কথা আমি বলে শেষ করব, সেটা হচ্ছে একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ আপনার ইরানের উপর চাপিয়ে দিয়েছে ইসরায়েল এবং আমেরিকা, সেইখানে হরমুজ প্রণালী থেকে তেল পরিবহন বন্ধ হয়ে গেছে। আপনার তেলের দাম এখন $100 উপরে ব্যারেল প্রতি, সেটা 150, 100, 200 হইতে পারে। ইরানে দেখেন, আমাদের সরকারের কাছে আমি এটা একটু বলবো, এটা এমপি সাহেবের মাধ্যমে আমি মানে রাষ্ট্রের কাছে জানাতে চাই যে আমার দেশের জন্য আমি তেল আনবো, আমি যেখানে কম পাবো সেখান থেকে আনবো। আপনি আমার শুল্ক সুবিধার নামে আমার উপর আপনি নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছেন। এখন এইটা কি ধরনের সার্বভৌমত্ব যে আমি রাশিয়া থেকে তেল আমদানি করব, $60 পাওয়া যাচ্ছে, যদিও এটা এখনো মানে বেশি হয়ে $60 হয়েছে। আমার আমেরিকার কাছে আবেদন করতে হচ্ছে যে আমাকে রাশিয়া থেকে হলো তেল আমদানি করার সুযোগ করে দেন। এই যে আমেরিকার আধিপত্য, তার বিরুদ্ধেও আপনি যদি কথা বলতে পারছেন না। ইরানে আমেরিকানরা আক্রমণ করেছে, তার বিরুদ্ধে আপনি বলতে পারছেন না, উল্টা বলছেন যে ইরান যেন মধ্যপ্রাচ্যের দেশগুলির উপর আক্রমণ না করে। এই যে নতজানু যে পরিস্থিতি, আমরা তারেক রহমান যিনি 2/3 সমর্থন পেয়ে পার্লামেন্টে সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, তার কাছ থেকে এই নতজানু আশা করি না। আমি এই আশাবাদ রাখতে চাই, কিন্তু আমি জানি এটা শ্রেণী বিভক্ত সমাজ। এখানে বড় লোকরা কখনোই গরিব মানুষের স্বার্থে কথা বলবে না, ধনীরা কখনোই, বর্জুয়া শ্রেণী কখনোই, 5% বর্জুয়া শ্রেণী কখনো 95% সাধারণ মানুষের কথা বলবে না। সুতরাং রাজপথেই কিন্তু আবার সেগুলির ফয়সালা করতে হবে। কিন্তু দেশের স্বার্থ, দেশের আত্মমর্যাদা, আপনি স্লোগান দিচ্ছেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এখন তো দেখছি দিল্লি না ওয়াশিংটন, দিল্লি না ঢাকা, মানে কার গোলামি করবেন? দিল্লির করবেন না ওয়াশিংটনের করবেন? অথবা দুইটাই করবেন।
দিল্লি বা ওয়াশিংটন। তো আমরা এটা বলতে চাই, আপনি দিল্লিও যান না, আপনি ওয়াশিংটনও যান নাই, আপনি ঢাকায় থাকেন, বাংলাদেশ পন্থী হন, বাংলাদেশের পক্ষে হলো অবস্থান গ্রহণ করেন, বাংলাদেশের মানুষের স্বার্থে অবস্থান গ্রহণ করেন।